হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক। নেক্সট ওয়েনসডেতে বার্সা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে ফোর্থ নাম্বার ম্যাচ ক্লাব ব্রুজের এগেনস্টে। তো এই ম্যাচটাকে সামনে রেখে আমরা দানি অলমোকে অ্যাভেলেবল অবস্থায় পাইতেছি, কিন্তু মূল হিসাবে আমরা ফেরমিনকেই প্রেফার করতে হবে এবং একই সাথে কাসাদোকেও আমাদের ভাবনায় রাখতে হবে। তো মাঝখানে আমাদের যেই অ্যাভেলেবল প্লেয়ারগুলো আছে তাদের মধ্যে ফেরমিন এবং কাসাদো এই দুইটাকে বেস হিসাবে আমরা কাউন্ট করতেই পারি। দানি অলমো ইনজুরি থেকে সে ব্যাক করছে, গত ম্যাচটাতে কিছু সময় খেলছিল এলচের এগেনস্টে, আমরা দেখছি লা লিগার ম্যাচ ছিল। তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একদম স্ট্রংলি শুরুটা করতে হবে। ওই ম্যাচটা অনেক বেশি পরিমাণ বার্সার জন্য ইম্পর্ট্যান্ট এবং শুরু থেকেই যদি পজিটিভিটি শো করা শুরু করে তাহলে আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই লিডে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ফেরমিনকে আমরা দেখতেছি একটা বিস্ট মুডে আছে, ফেরমিন স্টার্ট করার সম্ভাবনা বেশি পরিমাণ মনে করতেছি এবং একই সাথে কাসাদো থাকবে বলেও ধরা যায়। তো ফ্রাঙ্কি, কাসাদো, ফেরমিন এই তিনটারই সম্ভাবনা বেশি। কাসাদো এবং ফেরমিন এই দুইটাকেই মূল কুঠি হিসাবে বিবেচনায় রাখা খুবই জরুরি। অলমো আছে আমাদের অ্যাভেলেবল, কিন্তু অলমো শুরু থেকে থাকবে কি না এইটা নিয়ে যথেষ্ট কনফিউশন আছে। আমাদের সামনে স্ট্রং কোনো নিউজ নাই যে আমরা খুবই শক্তভাবে কিছু বলবো। আমরা দেখতেছি যে আহ, বলা হইতেছে মার্ক কাসাদো এবং ফ্রাঙ্কি ডিয়ং এই দুইটার শুরু থেকেই থাকার সম্ভাবনা আছে, এই সংক্রান্ত নিউজ আমাদের সামনে আছে। The two midfielders are expected to start, but both have already picked up two yellow cards in the competition already. ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পরপর দুইটা ইয়েলো কার্ড ইতিমধ্যেই পেয়ে গেছে ফ্রাঙ্কি ডিয়ং এবং কাসাদো। যদি আগামী ম্যাচটাতে কেউ একজন কার্ড পায় সেক্ষেত্রে পরের ম্যাচটা অর্থাৎ চেলসির এগেনস্টে যেই ম্যাচটা আছে 26 নভেম্বর, ওই ম্যাচটা মিস করার দ্বার প্রান্তে চলে যাবে, অর্থাৎ কার্ড পেলেই মিস হবে, সাসপেনশনে চলে যাবে। এই দুইটাকে খুব বেশি পরিমাণ কেয়ারফুলি মাঠের মধ্যে থাকা উচিত হবে। আমরা ফ্রাঙ্কিকে দেখতেছি গত ম্যাচটা 90 মিনিট মাঠের মধ্যে ছিল। আমি জানি না যে আগামী ম্যাচটাও ক্লাব ব্রুজের এগেনস্টে সে 90 মিনিট মাঠে থাকবে কিনা, তবে সেটা যদি হয় তাহলে মানে ঘটবে আর কি। ফেরমিন এবং কাসাদো এই দুইটা আমার কাছে মনে হয় যে লং টাইম মাঠের মধ্যে থাকার সম্ভাবনা আছে। আহ, অলমোকে যদি পাঠানো হয় তাহলে ফ্রাঙ্কিকে সাব করানোর সম্ভাবনা থাকতে পারে, যদিও এখানে পজিশন সংক্রান্ত যেই সূক্ষ্ম পার্থক্য সেটা থেকেই যায়। তো and another booking will rule them out of Barca's next Champions League match against Chelsea. যদি তারা মানে কার্ড পায় সেক্ষেত্রে তাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে, সেটাই আর কি। তো ফেরমিন এবং কাসাদো এই দুইটা গত ম্যাচটা খুবই স্ট্রংলি খেলছে, তাদেরকে আমরা বেস হিসাবেই ফাউন্ডেশন হিসাবেই কাউন্ট করতে পারি। এই দুইটার উপরে আলাদাভাবে আহ, মনোযোগ থাকবে, তাদের উপরে ডিপেন্ডেন্সিটা ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে গেছে। দানি অলমো যে একদম শুরু থেকেই যদি দেয়া হয় সে যে খুবই ভালোভাবে কিংবা 100% এনার্জি নিয়ে একদম স্টার্টিং থেকে যতক্ষণ মাঠের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তার এনার্জিটা ওইভাবে হোল্ড করতে পারবে সেটা আমি মনে করতেছি না। তার কারণ হইতেছে সে তো ইঞ্জুরি থেকে ব্যাক করছে, এইটা হইতেছে একটা কারণ। সেকেন্ডলি সে কয়েকটা ম্যাচ মিস করে গেছে, অর্থাৎ একটা যে রিদম সেটার মধ্যে সে ইতিমধ্যেই নাই। তো ফেরমিনকে আমরা দেখতেছি সে ইঞ্জুরি থেকে ব্যাক করে এখন খুবই ধারাবাহিকভাবে খেলতেছে, কাসাদো সেই জায়গাতে আছে। কাসাদো এবং ফেরমিন এই দুইটা বার্সার জন্য অনেক ইম্পর্ট্যান্ট ওয়েপন্স, সেটা আমরা কাউন্ট করতেছি এবং করতে হবে। ফ্রাঙ্কি আমি জানি না আগামী ম্যাচটাতে সে কতক্ষণ মাঠে থাকার সম্ভাবনা থাকবে। তাকে আমরা ইতিমধ্যেই দেখতেছি যে সে মাঠের মধ্যে খুবই তার হার্ড ওয়ার্কিং কিংবা তার যে ফোকাস সব কিছুই সে দিতেছে, তার যে স্ট্রাকচারটা সেটা খুবই ভালো, তার ফিজিক্যাল স্ট্রাকচারটা খুবই ভালো, এই জন্য সে মাঠের মধ্যে লং টাইম থাকার সম্ভাবনা তৈরি হইতেছে। তবে ম্যাচ বাই ম্যাচ এটা কিন্তু কন্টিনিউ করা খুবই টাফ এই মুহূর্তে, আমরা সেটা দেখতেছি এবং বার্সার হিসাব অনুযায়ী সেটা কিন্তু প্লেয়ারদের জন্য এক প্রকার ইম্পসিবল হয়ে দাঁড়াইছে। প্রতিটা প্লেয়ারই একবার না একবার যাইতেছে হসপিটালে, তারপরে আবার ব্যাক করতেছে। তো আমরা সেটা সম্পর্কে অবগত। বার্সাকে আরও বেশি পরিমাণ
কনসার্ন থাকতে হবে ফ্রাঙ্কি ডিয়ংয়ের বেলায়, মানে কোচিং ডিপার্টমেন্টকে এখানে বেশি পরিমাণ কনসার্ন শো করতে হবে। যদি দেখা যায় যে বার্সা মানে লিডে চলে গেছে এবং লিডটা হোল্ড করতে পারবে 20 মিনিট 25 মিনিট, ওই সময়টা হাতে রেখে ফ্রাঙ্কিকে উঠিয়ে নেওয়াটা খুবই দরকার হবে। আর যদি সে কার্ড না পায় সেক্ষেত্রে তো ভালোই, ওইটা তো আরও বেশি পরিমাণ ভালো হইলো। ওই 20-25 মিনিটের জন্য যদি অলমোকে দেওয়া হয় অথবা অন্য যেই প্লেয়ারটা আছে, অন্য যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবল আছে ওদের থেকে যে কোনো কাউকে যদি দেওয়া হয় আমার কাছে মনে হয় যে এটা খারাপ হয় না। তো ফ্রাঙ্কিকে আমি মূলত সাবস্টিটিউট হিসাবে আগামী ম্যাচটাতে মানে দেখতে চাই। মানে তাকে যাতে মানে সে স্টার্ট করার খুবই সম্ভাবনা আছে জোরালু। তো স্টার্ট করলে 70 মিনিট 75 মিনিটসের আগেই যদি উঠিয়ে নেওয়া হয় বার্সা তখন লিডে থাকতে হবে, এইটা কনফার্ম করতে হবে আগে। আর যদি দেখা যায় যে ম্যাচ লেভেল অবস্থায় আছে সেক্ষেত্রে ফ্রাঙ্কিকে ওই সময়টাও মাঠের মধ্যে রাখা উচিত হবে, কারণ পয়েন্ট তো ইম্পর্টেন্ট, সব কিছুর পরে পয়েন্টটা বের করে নিতে হবে, সেটাই হইতেছে গিয়ে মূল কথা। De Jong and Casado are the only players at risk of suspension in Belgium as Barcelona go in search of their third win in the competition so far. তো সাসপেনশনের যে তারা সম্ভাবনার মধ্যে আছে, রিস্কের মধ্যে আছে, সেইটাই বলা হইতেছে। অবশ্যই এটা সম্পর্কে আমরা আগেই অবগত ছিলাম। তাদেরকে অনেক কেয়ারফুলি মাঠের মধ্যে থাকতে হবে। যদি মানে আমি মানে এই দুইটাকে তো আসলে স্টার্ট না করিয়ে উপায় নেই, যদি এই দুইটাকে সরিয়ে রাখা হয় সেক্ষেত্রে আসলে কাদেরকে দিয়ে স্টার্ট করানো হবে এবং এরা আসলে এই দুইজনের মতো কেমিস্ট্রি কিংবা তারা যেভাবে মাঠের মধ্যে থাকতেছে গত ম্যাচটাতে আমরা পাইছি ওইভাবে কি বিল্ডিংটা তারা সেট করতে পারবে কিনা সেটা প্রশ্ন হিসাবে এবং সন্দেহ হিসাবে থেকেই যায়। তো ফ্রাঙ্কি স্টার্ট করুক, কিন্তু রিস্ক নিয়েও তো স্টার্ট করতে হবে, রিস্কের মধ্য দিয়েই যাইতে হয়, তাকে অনেক বেশি পরিমাণ কনসার্ন থাকতে হবে। যদি ঠিকঠাক মতো হচ্ছে মাঠের মধ্যে থাকে, যখন দেখা যাবে যে খুবই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যখন রিস্ক নেওয়াটা এক প্রকার ম্যান্ডেটরি হয়ে গেছে তখন নিবে, না হলে রিস্কের দিকে না আগানোটাই বেটার। অবশ্যই তার মাথায় এটা আছে, যথেষ্ট পরিমাণ ক্রিয়েটিভ প্লেয়ার, রেসপন্সিবল প্লেয়ার এবং বার্সার যে স্কোয়াড আছে স্কোয়াডের মধ্যে ওয়ান অফ আন্ডাররেটেড প্লেয়ার্স সেটা আমরা বলবই। তো ফ্রাঙ্কি স্টার্ট করুক, কাসাদো স্টার্ট করুক, এটা অনেক জোরে সুরেই এই নিউজটা আসতেছে বা এই সংক্রান্ত খবর আমাদের সামনে আছে। কিন্তু ফেরমিনের বেলায় আমি মনে করব যে ফেরমিন, কাসাদো, ফ্রাঙ্কি তিনটাকে দিয়ে স্টার্ট করানোটা দরকার। দুইটা যেহেতু আমরা দেখতেছি যে মোটামুটি কনফার্ম তারা স্টার্ট করতেছে, ফেরমিনকেও আমি চাইবো যে স্টার্ট করুক, দানি অলমো হাতের মধ্যে থাকুক। দানি অলমো শুরুতেই দিয়ে দিলে সেটা কিভাবে হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে, সংশয় আছে। তো সে বেঞ্চ থেকে আসলে আমার কাছে মনে হয় যে যেই সময়টাতে মাঠের মধ্যে থাকবে 20 মিনিটস 25 মিনিটস খুবই এনার্জেটিক অবস্থায় থাকার সম্ভাবনা তৈরি হবে। তো লেটস সি কী হয়। আর এই যে মিডফিল্ডটা আছে ফ্রাঙ্কি, ফেরমিন, কাসাদো, তিনটা তো গত ম্যাচটাতে আমরা দেখছি মোটামুটি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল। ফেরমিন অনেক স্পিডি অবস্থায় আছে, আমরা ফ্রাঙ্কিকে যেভাবে দেখতেছি সে সম্পূর্ণ মাঠেই বিচরণ করতেছে, এক প্রকার মানে কিভাবে খেলাটাকে গুছিয়ে দেওয়া যায় সেই কাজটাতে মনোযোগ দিতেছে। তো তিনজনের মধ্যে মোটামুটি কেমিস্ট্রি আছে, তিনজন স্টার্ট করুক এটাই চাইবো। তবে কাসাদো এবং ফেরমিন এই দুইটাকে মূল কুঠি হিসাবে বিবেচনা করা দরকার। এই দুইটা লং টাইম মাঠের মধ্যে থাকার সম্ভাবনা এমনিতেই আছে, তারা অনেক এনার্জেটিক অবস্থাতে আমরা তাদেরকে দেখতেছি। তারা লং টাইম মাঠের মধ্যে থাকুক এবং প্রপারলি পারফর্ম যাতে করে সেটাই হবে গিয়ে মানে দেখার বিষয় বা প্রত্যাশার বিষয়। এই দুইটা যদি একদম 90 মিনিট মাঠের মধ্যে থাকে তাও আমার কোনো প্রবলেম নাই। তবে ফ্রাঙ্কির বেলাটায় একটু আছে, ওরে রেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করতেছি। তবে এই সংক্রান্ত কোনো আপডেট আমাদের সামনে নাই যে ফ্রাঙ্কিকে রেস্ট দেওয়ার কথা বাবা হইতেছে এইরকম এটা সেটা এরকম কোনো কিছু নাই। তবে ফ্রাঙ্কিকে রেস্ট দেওয়ার কথাটা আমি বলতেছি, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওরে রেস্ট দিলে ভালো হবে। সেক্ষেত্রে ওরে সাব করিয়ে যাকে পাঠানো হবে ও যাতে ঠিকঠাক মতো এসে প্লেসটা হোল্ড করতে পারে, জায়গাটা মানে সময়টা যাতে ঠিকঠাক মতো সে কভার করে দিতে পারে, ওইটা বিবেচনা করেই একজনকে পাঠানো উচিত। তো নেক্সট ওয়েডনেসডেতে আমরা দেখব যে আসলে কীরকম হয়, সেটারই অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।